Good evening to all of you and welcome to Integrated Course on Polity. তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন অফ পার্লামেন্ট। আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম পার্লামেন্টের কম্পোজিশন নিয়ে, লোকসভা রাজ্যসভার কম্পোজিশন নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব পার্লামেন্টের ফাংশন, পার্লামেন্টে কিভাবে একটা বিল পাস হচ্ছে বা বিল পাসের পাশাপাশি আর যে কাজ পার্লামেন্ট করে থাকে, তো সেইগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? এবং আমি তোমাদের বলতে পারো এক্সামের যে কোশ্চেন, সেই কোশ্চেনও আমি তোমাদের আপলোড করেছিলাম আগের দিনকে, মানে হচ্ছে সোমবার। তো সেই এক্সামটা কিন্তু তোমরা প্রত্যেকে দিয়ে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস, আজকের আমাদের আলোচনা। এবং কোথাও যদি কোনো সমস্যা হয়, যদি কোথাও কোনো ডাউট থাকে, অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ক্লিয়ার? কারোর কোথাও কোনো ডাউট আছে আগের ক্লাস থেকে? দেখো, আগের ক্লাস থেকে কারোর কোথাও কোনো ডাউট আছে? হ্যাঁ বলো মনিদীপা। হ্যালো স্যার। হুম স্যার বলছি, রাজ্যসভাটা তো আপার হাউস বললেন, আর হুম লোকসভাটা লোয়ার হাউস। তো হুম আপার হাউস বলে কি ওই রাজ্যসভার যারা এমপি তাদের কি আলাদা কোনো ডেজিগনেশন আছে, মানে না তাদের দুজনেই সমান, মানে লোয়ার হাউসের এমপিরা আর আপার একই হাউসের এমপি? একই ক্ষমতা, দুজনেরই একই ক্ষমতা, একই পজিশন, আলাদা কিচ্ছু নেই, ঠিক আছে? লোকসভা এবং রাজ্যসভার যারা মেম্বার, ঠিক আছে, তারা একই সুযোগ সুবিধা পেয়ে থাকে, আলাদা কেউ কিছু পায় না। হুম, আর আর তাহলে এমএলএস দের ক্ষেত্রে কি কিছু আলাদা হয় না তাদের অবশ্যই ক্ষেত্রে? এমএলএ দের ক্ষেত্রে আলাদা, কারণ এমএলএ যারা তারা তো হচ্ছে তোমার রাজ্য। বিধানসভার সদস্য, হুম। মানে রাজ্যের আইনসভার সদস্য, ঠিক আছে? তো এমএলএ এবং এমপিদের যে বলতে পারো ডেজিগনেশন, সেটা এক নয়, ঠিক আছে? কারণ এমএলএ রা হচ্ছে একটা রাজ্যের বলতে পারো আইনসভার সদস্য, একটা রাজ্যের বলতে পারো লোয়ার হাউসের মেম্বার, লেজিসলেচারের, ঠিক আছে? কিন্তু লোকসভা এবং রাজ্যসভার যারা সদস্য, তাদের পাওয়ার এন্ড পজিশন হচ্ছে সেম। এমএলএ দের অবশ্যই আলাদা, এমপি এবং এমএলএ দের পাওয়ার এন্ড পজিশন এক নয়, আলাদা। তাহলে স্যার এই যে আপার লোয়ার এইভাবে মানে ডিভাইডটা করা হলো কেন? দুটো মানে এটা কি হাউস আলাদা? আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে? দুটো হাউসকে তো আইডেন্টিফাই করতে হবে না? তো লোয়ার হাউস আমরা কেন লোকসভাকে বলছি, বা লোকসভাকে কেন আমরা পপুলার হাউস বলছি? কারণ লোকসভার যারা মেম্বার, তারা ডিরেক্টলি ইলেক্টেড হচ্ছে বাই দ্য পিপল, মানে কি একদম গ্রাসরুট লেভেল থেকে তারা কি হচ্ছে, ইলেক্টেড হয়ে আসছে। আর রাজ্যসভাকে কেন আমরা আপার হাউস বলছি? কারণ রাজ্যসভার যারা মেম্বার, তারা ডিরেক্টলি ইলেক্টেড হচ্ছে না বাই দ্য পিপল, ঠিক আছে? তারা ইলেক্টেড হচ্ছে কি পিপল রিপ্রেজেন্টেটিভের দ্বারা, এমএলএ দের দ্বারা, ঠিক আছে? তো এই হচ্ছে ডিফারেন্স। কেন আমরা লোকসভাকে বলছি লোয়ার হাউস? কারণ লোকসভার যারা মেম্বার, তারা হচ্ছে কি একদম বলতে পারো গ্রাসরুট লেভেল থেকে তারা ইলেক্টেড হয়ে আসছে, মানে কি ওই নির্বাচনী কেন্দ্রগুলো থেকে ইলেক্টেড হয়ে আসছে। কিন্তু রাজ্যসভার যারা মেম্বার, তারা কোনো নির্বাচনী কেন্দ্র থেকে ইলেক্টেড হয়ে আসছে না জনগণের দ্বারা, তারা একটা বিশেষভাবে বিশেষ পদ্ধতিতে তারা নির্বাচিত হয়ে আসছে। ওই জন্য ওটাকে আমরা কি বলছি, আপার হাউস, মানে একটা ক্লাস মেনটেন করছে, ঠিক আছে? একটা ক্লাস মেনটেন করছে। তার জন্য রাজ্যসভাকে আমরা হাউস অফ এল্ডারও বলে থাকি, এই কারণে যেহেতু রাজ্যসভার যে সদস্য হওয়ার যে বয়স, সেটা হচ্ছে কি 30 বছর, মানে কি রাজ্যসভা মানে একটা অ্যারিস্টোক্রেসি ব্যাপারটা। হ্যাঁ, সেটাই বলছিলাম। হুম, হুম। ঠিক আছে স্যার। আচ্ছা চলো তাহলে শুরু করি আজকের আমাদের আলোচনা। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্লামেন্টের ফাংশন। তো পার্লামেন্টের যেটা মূল ফাংশন, সেটা তো আমরা আগের দিনকেই জেনেছি, যে পার্লামেন্টের মূল কাজ হচ্ছে কি আইন তৈরি করা। কিন্তু আইন তৈরির পাশাপাশি পার্লামেন্ট অন্যান্য কাজও করে থাকে, তো সেইগুলো আজকে আমরা দেখব। কিন্তু পার্লামেন্টের যেটা মূল কাজ আইন তৈরি করা, সেটাই কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে, ভালো করে মনে রাখতে হবে, এবং যতটা সহজভাবে বিষয়টাকে তোমাদের কাছে মানে পেশ করা যায়, আমি সেভাবেই করব, যেভাবে আমি প্রথম ক্লাস থেকে করে আসছি, ঠিক আছে? তো পার্লামেন্টের যদি আমরা বলি মূল কাজ, সেই মূল কাজ হচ্ছে আইন তৈরি করা, তাই তো? এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে আইন তৈরির প্রথম যে ধাপটা,
সেটা হচ্ছে আমাদের একটা কি করতে হয়, বিল আমাদেরকে তৈরি করতে হয়। বিল মানে কি? বিল মানে হচ্ছে প্রপোজাল অফ ল, যে আমরা একটা আইন করব তার একটা প্রস্তাব। ঠিক আছে, তাহলে আইন তৈরির যদি আমরা বলি প্রথম ধাপ, সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, একটা বিল হচ্ছে প্রিপেয়ার করতে হবে। তারপরে কি, উইথিন দ্য পার্লামেন্ট বিল মে বি ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা অর রাজ্যসভা। এরপরে বিলটা আমাদের কি করতে হবে, পার্লামেন্টে পেশ করতে হবে। লোকসভাতেও পেশ করতে পারি, রাজ্যসভাতেও পেশ করতে পারি। হ্যাঁ, কিছু বিল আছে যে বিল আমরা হয়তো শুধুমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউস করতে পারবো বা শুধুমাত্র রাজ্যসভাতে, তো সেগুলো আমি পরে বলছি। ঠিক আছে, জেনারেলি যদি আমরা বলি, তো একটা বিল আমরা পার্লামেন্টের যে কোনো হাউসে কি করতে পারি, ইন্ট্রোডিউস করতে পারি। তো বিল আমি যে হাউসেই ইন্ট্রোডিউস করি না কেন, সে লোকসভা হোক রাজ্যসভা হোক, বিল দুটো হাউসে কি হতে হবে, পাস হতে হবে। কারণ আমাদের পার্লামেন্ট হচ্ছে বাইক্যামারাল, দ্বিকক্ষ বিশিষ্ট। তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাতে একটা বিল যে হাউসেই আমি ইন্ট্রোডিউস করি না কেন, বিল দুটো হাউসে কিন্তু সমানভাবে হচ্ছে পাস হতে হবে। এরকম নয় যে বিল আমি যে হাউসে ইন্ট্রোডিউস করলাম সেই হাউসে পাস হয়ে গেলেই সেটা রাষ্ট্রপতির কাছে চলে যাবে সম্মতির জন্য, না, কখনোই না। বিল আমি লোকসভাতে ইন্ট্রোডিউস করি কি রাজ্যসভাতে, বিল দুটো হাউসে কি হতে হবে, পাস হতে হবে। এটাই হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বলতে পারো মূল, বলতে পারো অ্যাডভান্টেজ বা মূল বৈশিষ্ট্য, যে বিল দুটো হাউসে পাস হতে হবে। ঠিক আছে, when a bill is passed by both houses it is sent to the president for assent। প্রেসিডেন্ট যদি সম্মতি দেয় তো সেই বিলটা কি হবে, আইনে পরিণত হবে। ঠিক আছে, তো এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে কিভাবে একটা আইন হচ্ছে, আমাদেরকে প্রথমে একটা বিল তৈরি করতে হচ্ছে, তারপরে সেই বিলটা আমাদের পার্লামেন্টে পেশ করতে হচ্ছে, পার্লামেন্টে দুটো হাউসে পাস হচ্ছে বিলটা, পাস হওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, রাষ্ট্রপতি যদি সেই বিলে সম্মতি দেয় তাহলে সেই বিলটা কি হচ্ছে, আইনে পরিণত হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, প্রশ্নটা কি, যে পার্লামেন্ট কখন একটা বিল ইন্ট্রোডিউস করছে বা কখন পার্লামেন্ট একটা বিল পাস করাচ্ছে? পার্লামেন্ট কি সবসময়তে বিল ইন্ট্রোডিউস করছে, পার্লামেন্ট কি সবসময়তে বিল পাস করাচ্ছে? উত্তরটা কিন্তু হবে না। কারণ পার্লামেন্ট বিশেষ সময়ে সময়ে কি করে থাকে, কাজ করে থাকে। আর এটাকেই আমরা কি বলি, অধিবেশন, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে সেশন। ঠিক আছে, তো প্রেসিডেন্ট শ্যাল ফ্রম টাইম টু টাইম সামন, সামন মানে হচ্ছে কল করা, আহ্বান করা, ইচ হাউস অফ পার্লামেন্ট টু মিট, যেটাকে আমরা কি বলছি, সেশন। তাহলে প্রেসিডেন্ট কি করছে, পার্লামেন্টের যে সেশন সেই সেশন কি করছে, সমন করছে, মানে কল করছে। ঠিক আছে, এবং দেখো বলছে দুটো সেশনের মাঝে আমরা ম্যাক্সিমাম গ্যাপ দিতে পারবো 6 মান্থ, তার বেশি নয়। তো সেশন মানে কি, সেশন মানে হচ্ছে যখন লোকসভা রাজ্যসভা কি করছে, মিট করছে। কেন মিট করছে, তাদের কাজ করার জন্য। তো জেনারেলি এখন বর্তমানে তিনটে সেশন হচ্ছে হয়ে থাকে, বাজেট, মনসুন এবং হচ্ছে উইন্টার। বছরের প্রথম সেশন হচ্ছে বাজেট, তারপর হচ্ছে মনসুন এবং তারপর হচ্ছে উইন্টার। এই যে সেশন যখন হচ্ছে, লোকসভা রাজ্যসভা মিট করছে, লোকসভা রাজ্যসভা মিট করছে মানে কি, এরকম না যে লোকসভা রাজ্যসভা একসাথে মিট করছে যৌথভাবে, না, লোকসভা আলাদাভাবে মিট করছে, রাজ্যসভা, লোকসভা রাজ্যসভার সদস্যরা কি করছে, মিট করছে। তো ধরো বাজেট সেশন, কি বলা হলো, যে বাজেট সেশন 120 দিন ধরে হবে। তার মানে কি 120 দিন ধরে লোকসভা রাজ্যসভার কি হবে, সিটিং হবে, মিটিং হবে। এবং এই যে 120 দিন লোকসভা রাজ্যসভার এই যে সিটিং হবে, এখানে লোকসভা রাজ্যসভা কি করবে, তাদের যে কাজ সেই কাজ তারা সম্পাদন করবে, তারা তাদের কাজ করবে। এই 120 দিন যখন হয়ে যাবে তার মানে কি বাজেট সেশন কমপ্লিট। তাহলে এই যে সেশন, এই সেশন কল করছে কে, এই সেশন কল করছে রাষ্ট্রপতি। এবং সেশন যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, ধরো 120 দিন হয়ে গেল, তার মানে কি বাজেট সেশন কমপ্লিট। তাহলে এবার এই বাজেট সেশন তো আমাকে এন্ড করতে হবে, এটাকে আমরা কি বলছি, প্রোরোগ, যেটা কে করছে, রাষ্ট্রপতি। তাহলে সেশন কল্ড করছে কে, রাষ্ট্রপতি, সেশন এন্ড করছে কে, রাষ্ট্রপতি।
এবং লোকসভা রাষ্ট্রপতি ডিজলভ করতে পারে, এটা তো আমরা আগের ক্লাসেই জেনে এসেছি। তাহলে সেশন মানে কি? বাংলায় আমরা বলছি অধিবেশন। অধিবেশন মানে কি? যখন লোকসভা রাজ্যসভা মিলিত হচ্ছে তাদের কাজ তাদের দায়িত্ব সম্পাদনের জন্য। তো বছরে আমাদেরকে দুটো সেশন করতেই হবে, মাস্ট। কেন? কারণ সংবিধানে বলা আছে দুটো সেশনের মাঝে আমরা ম্যাক্সিমাম গ্যাপ দিতে পারবো 6 মান্থ, তার বেশি নয়। হ্যাঁ, এবার যদি বলো স্যার ম্যাক্সিমাম কতগুলো সেশন হতে পারে, দেখো ম্যাক্সিমাম কতগুলো সেশন হতে পারে এটা আমরা সেই বলার জায়গায় নেই। 2020 সালে করোনা সিচুয়েশনে, মহামারী, পার্লামেন্টে দুটো সেশন হয়েছিল, কিন্তু লাস্ট ইয়ার 2023 আমরা কি দেখলাম? পার্লামেন্টে 4টে সেশন হলো। তাহলে এটা নয় যে পার্লামেন্টে 3টের জায়গায় 4টে সেশন হতে পারে না, হতেই পারে, কিন্তু দুটো সেশন হতেই হবে। করোনা সিচুয়েশনে আমাদেরকে কিন্তু মনসুন সেশন করতেই হয়েছিল বাজেট সেশনের পর। কারণ সংবিধান কি বলছে? যে পার্লামেন্টের একটা সেশন এন্ড হওয়ার পর, ঠিক আছে, পার্লামেন্টকে আবার কি হতে হবে? মিট হতে হবে উইদিন 6 মান্থ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সেশন মানে কি? অধিবেশন। সেশন মানে কি? যখন লোকসভা রাজ্যসভা মিট করছে তাদের কাজ তাদের দায়িত্ব সম্পাদনের জন্য। এই সেশনের, এই যখন সেশন চলে, যখন লোকসভা রাজ্যসভার যখন সিটিং চলে, তখনই কি হয়? বিভিন্ন বিল ইন্ট্রোডিউসড হয়, বিভিন্ন বিল কি হয়? পাসড হয়। এখন যেরকম পার্লামেন্টের দেখো সেশন চলছে না, তাহলে যখন পার্লামেন্টের সেশন চলে না, এই সময়টাকে আমরা কি বলি? এই সময়টাকে আমরা বলি হচ্ছে রিসেস। তার মানে কি? এখন রিসেস চলছে, এখন রিসেস চলছে, অধিবেশন নয়। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? কাউরির কোনো প্রশ্ন আছে এই জায়গা থেকে? দেখো, কাউরির যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে বোঝা গেল সেশন কি। তাহলে প্রোরোগেশন মানে কি? প্রোরোগেশন মানে হচ্ছে এন্ড অফ সেশন। তাহলে আমরা কি করে বুঝবো সেশন স্টার্ট? আমরা কি করে বুঝবো সেশন স্টার্ট? এই যে সমন। আর কি করে বুঝবো আমরা সেশন এন্ড? দ্যাট ইজ প্রোরোগেশন। এবং সামন, প্রোরোগেশন, এই দুটো অর্ডারই কে করছে? রাষ্ট্রপতি। ঠিক আছে। কতদিন ধরে সেশন চলবে অদিতি, এটা সরকার হচ্ছে ঠিক করে। যে বাজেট সেশন 120 দিন ধরে চলবে না 60 ডেজ, এটা মানে সেই সময়ের যে সরকার, সরকার এটা ঠিক করে। ঠিক আছে, ক্লিয়ার? এটা সংবিধানে বা কোথাও নির্দিষ্ট ভাবে বলা নেই যে বাজেট সেশন 120 দিন হবে, বা মনসুন সেশন 60 দিন ধরে হবে, বা উইন্টার সেশন 30 দিন হবে, কোথাও বলা নেই। এটা বলতে পারো মন্ত্রিসভা বা সরকার এটা ঠিক করে। ঠিক আছে। হ্যাঁ বলো রিমা। হ্যাঁ স্যার, আপনি বললেন যে পার্লামেন্টের মানে দুটো অধিবেশনের মাঝখানে 6 মাসের গ্যাপ থাকতেই হবে, মানে করোনা পিরিয়ড না, কালীনও আমাদের মাসের গ্যাপ থাকতে হবে না। মিনিমাম পার্লামেন্টে যখন ম্যাক্সিমাম। একটা সেশন, আমি একটু বলি, পার্লামেন্টে যখন একটা সেশন এন্ড হচ্ছে, সেই এন্ড থেকে, ঠিক আছে, আর একটা সেশন 6 মাসের মধ্যে হতে হবে। আমি 3 মাসের মধ্যেও করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে ম্যাক্সিমাম যে গ্যাপটা, সেই গ্যাপটা আমি দিতে পারবো 6 মান্থ। 6 মাস। আজকে দেখো আমাদের বর্তমানে কটা সেশন হয়ে থাকে? 3টে সেশন। তাহলে তো 6 মাসের গ্যাপ তো কোনো মতে হচ্ছে না। মানে কি, আমি দুটো সেশনের মাঝে ম্যাক্সিমাম গ্যাপ দিতে পারবো 6 মান্থ, এর বেশি নয়। কিন্তু তোমাকে যে 6 মান্থই গ্যাপ দিতে হবে এটা তো কোথাও বলা নেই। যদি সেটাই হতো তাহলে বছরে তো দুটো সেশন হতো, 3টে কি করে হবে? হুম হুম, একদম। ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু স্যার আমি হুম, যেটা বলো। জানতে চাচ্ছি যে করোনা সিচুয়েশনে তো আমাদের মানে চারিদিকে অবস্থা খুবই খারাপ ছিল, হুম মানে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল। তো সেই সময় তো আমাদের যে বাজেট সেশনের পর আপনি বললেন যে হুম মন্ত্রী সেশনটা আমাদের করতেই হয়েছিল। হুম। তো সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে কি প্রেসিডেন্টেরও সেই ক্ষমতা ছিল না যে এরকম টাইপের একটা প্যান্ডেমিকের মধ্যে সেটা তিনি কিছু করে সেটাকে বন্ধ করে দিলেন যে? আমরা জানো তো আমাদের সংবিধানটাকে মানে মানে ভাবি খুব লুজ, বাট সেটা নয়। সংবিধান যদি লুজ হতো তাহলে হয়তো বাজেট সেশনের পর 2020 সালে সেশন হতো না। সেই স্কোপ আমাদের সংবিধানে নেই, জানো তো। কাউকেই ক্ষমতা দেওয়া নেই যে ওই তুমি 6 মান্থকে কি করতে পারবে, তুমি ওভারলুক করতে পারবে।
একদিনের জন্য হলেও 1 ঘন্টার জন্য হলেও পার্লামেন্টকে মিট করতে হতো। কিচ্ছু করার নেই, কিচ্ছু স্যার করার যদি নেই। যদি পার্লামেন্ট যদি মিট না করতো, হুম। ধরুন করলো না, তখন তার মানে মানে যদি না করতো তখন সেইটা মানে পার্লামেন্টকে সে কে মানে করতো যে তুমি কেন মিট করোনি, তোমার করার কথা? সেটা কি প্রেসিডেন্ট করতো না মানে আমাদের প্রেসিডেন্ট না আমরা করতাম, আচ্ছা। যে আমরা করতাম, দ্যাট ইজ এগেনস্ট কনস্টিটিউশন, অসাংবিধানিক। পার্লামেন্টকে মিট করতে হবে, তুমি যেভাবেই করো তুমি প্রিকশন নিয়ে তোমাকে মিট করতে হবে, কারণ তুমি সংবিধানের নিয়মের বাইরে তুমি বেরোতে পারো না। আমরা একটা কনস্টিটিউশনাল সিস্টেমে রয়েছি, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এটা। তো কনস্টিটিউশনাল সিস্টেম, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, যেখানে কনস্টিটিউশন তোমাকে ফলো করতে হবে, ইউ বাউন্ড, ইউ ক্যান নট ইগনোর। তোমাকে একদিন হলেও তোমাকে মিট করতে হবে 6 মাস পর, তারপরে তুমি মানে আবার রিসেসে চলে যাও। নিয়ম যেটা বলা আছে, ঠিক আছে, সেই নিয়ম তোমাকে মানতে হবে, সেই নিয়মের তুমি আহ মানে কি এদিক ওদিক তুমি করতে পারবে না। হ্যাঁ, যদি ওইখানে বলা থাকে, যেটা আমাদের সংবিধানে বলা নেই, যে বিশেষ পরিস্থিতিতে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা বাতিল করতে পারি, এটাকে আমরা ওভারলুক করতে পারি, যদি বলা থাকতো তাহলে আমরা করতে পারতাম। যেহেতু বলা নেই, তাই আমাকে 6 মাস পর মিট করতেই হবে, একদিনের জন্য হলেও 1 ঘন্টার জন্য হলেও করতে হবে, কিচ্ছু করার নেই। দ্যাট ইজ স্ট্রিক্ট, একদম স্ট্রিক্ট। তাই আমাদের কনস্টিটিউশনে যা বলা আছে তোমাকে সেটা করতে হবে, তুমি তার বাইরে যেতে পারো না, তোমাকে প্রিকশন নিতে হবে। তুমি সেই ক্ষেত্রে ধরো এই যে ফর এক্সাম্পল আমরা সেখানে কি করতে পারি, আমরা প্রিকশন হিসাবে 543 জন মেম্বার, আমরা বলতেই পারি যে 55 জন মেম্বার এসে উপস্থিত হোক, তাহলেই হবে। হ্যাঁ মানে কোরাম গঠন করে আর কি কোরাম তারা। গঠন করবো আমি, সবাইকে আসতে হবে না, বাট 55 জন আসো, এসে অন্তত পক্ষে একটা দিন আমরা মিট করি, আমাকে করতে হবে। আমরা হুম। সোশ্যাল ডিস্টেন্স মেনে, অত বড় একটা হাউস 55 জন এদিক ওদিক করে বসলে আশা করি সেটা নেই, বাট সেই প্রিকশন নিয়ে হলেও, ঠিক আছে, সেই বলতে পারো কিট পরে এসে হলেও আমাকে বসতে হবে। কারণ আচ্ছা। এই স্কিপ করার জায়গা নেই, এই স্কিপ করার জায়গা যদি থাকতো, তা সংবিধানে বলা থাকতো, তাহলে না, আমরা যদি সেটা করতে skip পারতাম। করতো, যদি স্কিপ করতো তাহলে তো সেই মানে সেটার ভিত্তিতে তাহলে তো সেই পার্লামেন্টকে মানে লোয়ার হাউসকে তো তখন ডিসলভ করে দিতে পারতো মানে সেই অপরাধে। না, ডিজলভ হতো কিনা সেটা মানে বলাটা মুশকিল, হতো না আচ্ছা। সেটা। কিন্তু সেটা কি হতো, মানে বলতে পারো একটা ওই যে বলছি না, অসাংবিধানিক বলতে আচ্ছা, পারো কাজ। এবং সেই হিসাবে মানে কি বলবো, মানে কোনো কাজকে পার্লামেন্টের এগেনস্টে কি হতো, হয়তো সুপ্রিম কোর্টে কেস হতো। কেস হতো। আচ্ছা, হ্যাঁ, এটাই বুঝতে হচ্ছে পেরেছি। বিষয়, যে পার্লামেন্ট কনস্টিটিউশন ফলো করেনি, ফলো এটাই করেনি। হচ্ছে ফ্যাক্টর। ওকে। তো ওকে স্যার। না, সংবিধানে বলা আছে, মানতেই হবে, কিছু করার নেই, কিছু করার নেই। যদি সেই জায়গাটা থাকতো তাহলে তো অবশ্যই আমরা স্কিপ করতাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই স্যার, মানে সেটাই, মানে করোনার মতন একটা প্যান্ডেমিকের মধ্যেও আমাদের একবার করে করতে হয়েছে মানে হ্যাঁ, সেখানেও। অবশ্যই, ওই জন্য বললাম 2020 সালে ওই করোনা প্যান্ডেমিকেও হচ্ছে আমাদেরকে সেপ্টেম্বর মান্থে আমাদেরকে সেশন করতে হয়েছিল। হ্যাঁ, এবার হুম, সেপ্টেম্বর মান্থে যে সেশনটা আমাদেরকে করতে হয়েছিল, আমরা যে ডেটটা আমরা মানে যে মানে ডে আমরা ফিক্সড করেছিলাম, 14 দিন কি এরকম যাই হোক না কেন, সেটা আমরা কমপ্লিট করতে পেরেছিলাম না। কারণ অনেক তোমার বলতে পারো যারা কর্মচারী রয়েছে পার্লামেন্টের, এমনকি কিছু এমপি অসুস্থ হয়ে গেছিল, তার ফলে ওটা ওই 7 দিন বা 6 দিনের মধ্যে আমাদেরকে এন্ড করতে হয়েছিল। কিছু করার ছিল না, কিছু করার ছিল না, আমরা ফুল ডে বলতে পারো আমরা কাজ করতে পারিনি, আমাদেরকে 6 কি 7 দিনের মাথায় গিয়ে আমাদেরকে এন্ড করতে হয়েছিল সেশন। বাট 6 দিন 7 দিনের জন্য হলেও ওই সেপ্টেম্বর মান্থে পার্লামেন্ট মিট করেছিল, লোকসভা রাজ্যসভা। আর একটা কথা, যে এই যে বাজেট গুলো যে মানে যখন সেশন গুলো করছে, ধরুন এই যে বাজেট সেশন, মনসুন সেশন, তখন কি পার্লামেন্ট আগে থেকে প্রত্যেকবার আলাদা আলাদা করে মানে টাইমটা ঠিক করে নিচ্ছে যে এই বাজেট মানে এই সময় যে সেশনটা হবে এটা এত দিনের হবে, মনসুন সেশনটা হবে, সেটা প্রত্যেকবার ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল, পাল- ভ্যারিয়েবল, আচ্ছা। ভ্যারিয়েবল। ওটা কোনো নির্দিষ্ট নেই। এই বছর যদি 120 দিন বাজেট সেশন হয়, কথার কথা বলছি, নেক্সট ইয়ার 110 দিনও হতে পারে। ঠিক আছে, ওটা কোনো ফিক্স নেই, ওটা গভর্নমেন্ট তার মতো করে ঠিক করে, মানে গভর্নমেন্ট তার যে কাজকর্ম, ঠিক আছে, তার উপর ডিসাইড করে যে একটা সেশন
কতদিন করবে, ঠিক আছে? তো ঠিক ওটা আছে কোনো নির্দিষ্ট নেই, ভ্যারিয়েবল। ঠিক আছে ঠিক আছে স্যার, ক্লিয়ার। অদিতি, ভালো প্রশ্ন করেছো যে কেন দুটো হাউস। দুটো হাউস বাই ক্যামারাল লেজিসলেচার, সেই ক্ষেত্রে আমরা আপার হাউসকে আমরা বলে থাকি হচ্ছে যে হাউসটা কি করছে, চেক করছে লোয়ার হাউসকে, ঠিক আছে, ডাবল চেকিং। আজকে দেখো যদি একটা হাউস থাকতো, যদি লোকসভা, জাস্ট ইমাজিন করো লোকসভা যদি থাকতো, তাহলে লোকসভাতে যে দলটা মেজরিটিতে আছে সে সব রকমের বিল সে কি করতে পারতো, পাস করাতে পারতো, কোথাও কোনো অসুবিধা হতো না। কিন্তু আজকে একবার ভাবো যে একটা দল, যে দলটা লোকসভাতে মেজরিটি, সেই দলটা রাজ্যসভাতে মেজরিটি নাও হতে পারে। তাহলে লোকসভাতে যে বিলটা স্মুথলি পাস হচ্ছে, সেই বিলটা দেখা যাচ্ছে রাজ্যসভাতে গিয়ে কি হচ্ছে, সেটা আটকে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে রাজ্যসভাতে বিরোধীরা দেখা যাচ্ছে সেখানে শক্তিশালী, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এই যে বলতে পারো চেকিংটা, এই যে বলতে পারো জায়গাটা, যেটা হচ্ছে বাইক্যামারাল লেজিসলেচারের বলতে পারো মূল অ্যাডভান্টেজ, যেখানে কোনো একটা হাউস কি হতে পারছে না, সর্ব ক্ষমতার অধিকারী হচ্ছে না। কারণ আরেকটা হাউস আছে, যে হাউস কি করছে বলতে পারো আরেকটা হাউসের যে কাজ, সেই কাজটাকে চেক করছে। লোকসভার কাজকে রাজ্যসভা চেক করছে, রাজ্যসভার কাজকে লোকসভা চেক করছে। এটাই হচ্ছে বাইক্যামারাল লেজিসলেচারের অ্যাডভান্টেজ, যেখানে একটা হাউস যা খুশি তাই করার জায়গায় নেই। কিন্তু যদি একটা হাউস থাকতো, তাহলে সেই হাউস যা মনে করতো তাই হতো। সেই হাউসে যে যার সংখ্যাগরিষ্ঠতা থাকবে, সে যা খুশি বিল, যেমন খুশি বিল কি করতে পারবে, পাস করতে পারবে, ঠিক আছে? তো এটাই দেখো আজকে লোকসভাতে একটা বিল পাস হয়ে যাচ্ছে, সেই বিলটা হয়তো রাজ্যসভাতে গিয়ে আটকে যাচ্ছে, যদি না বলতে পারো লোকসভায় যে দলটার মেজরিটি আছে, যদি না সেই দলের রাজ্যসভাতে মেজরিটি থাকে। কারণ রাজ্যসভার যারা সদস্য তারা আসছে কি বিভিন্ন রাজ্য থেকে। এবার কেন্দ্রে যে দলটা সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে, সেই দলের দেখা যাচ্ছে রাজ্যে সেই ক্ষমতাটা নেই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তাহলে সেই দলটা তো রাজ্যসভাতে উইক থাকছে, তাহলে তার পক্ষে রাজ্যসভাতে দেখা যাচ্ছে স্মুথলি কি করা যাচ্ছে না, বিল পাস করানো যাচ্ছে না। তাহলে এই যে চেকিংটা, তাই না, এই যে চেকিংটা, এটাই তো হচ্ছে অ্যাডভান্টেজ অফ বাইক্যামারাল লেজিসলেচার, তাই না? ক্লিয়ার? বাজেট সেশন শেষ হওয়ার পর কি বাজেট পেশ হয় না? বাজেট সেশনেই বাজেট পেশ হয়, বাজেট সেশনের পর তো আর বলতে পারো পেশ হওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, এবার তুমি যদি বলো ইন্টারিম বাজেট, যেরকম এই যে বছর যেহেতু জেনারেল ইলেকশনের সময় কি হয়ে থাকে, ইন্টারিম বাজেট পেশ হয়ে থাকে। নতুন যে সরকারটা আসবে তখন সে কি করবে, পূর্ণাঙ্গ বাজেট হচ্ছে পেশ করবে। এই যে ব্যাপারটা, এটা হয়ে থাকে জেনারেল ইলেকশনের পরিপ্রেক্ষিতে। তাছাড়া যদি বলো যে বাজেট সেশনেই বাজেট পেশ হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু জেনারেল ইলেকশনের প্রাককালে সরকার ইন্টারিম বাজেট পেশ করে, তারপরে নির্বাচনের মাধ্যমে যে সরকারটা আসবে, নতুন যে সরকার, সে তখন ফুল বাজেট হচ্ছে পেশ করে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? অদিতি, বুঝতে পারলে? তাহলে সেকেন্ড হাউস থাকার প্রয়োজনীয়তা, সেকেন্ড হাউস থাকার প্রয়োজনীয়তাটা হচ্ছে এটাই যে সেকেন্ড হাউস কি করছে, বিল চেক করছে যে বিলে কোথাও ভুল ত্রুটি আছে কিনা, ঠিক আছে? যদি একটা হাউস থাকতো তাহলে বুঝতেই পারছো সেই হাউস যা খুশি তাই করতো, যেরকম খুশি বিল পাস করতো, ঠিক আছে? আচ্ছা চলো, তো এটা তো আমরা আগেই আলোচনা করেছি। তো কিভাবে একটা আইন হচ্ছে, তো প্রথমে আমরা বিল কি করছি, পেশ করছি, তারপরে সেই বিল কি হচ্ছে, পার্লামেন্টে পাস হচ্ছে, পাস হওয়ার পর প্রেসিডেন্টের কাছে পাঠানো হচ্ছে, প্রেসিডেন্ট সেই বিলে সম্মতি দিলে তবে সেটা কি হচ্ছে, আইনে পরিণত হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা চলে আসি পরবর্তী যেটা দেখো, বিলকে আমরা দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে? বিলকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল আর একটা হচ্ছে গভর্নমেন্ট বিল।
গভর্নমেন্ট বিল মানে কি, যে বিলটা ইন্ট্রোডিউসড করছে একজন মিনিস্টার, মানে হচ্ছে মন্ত্রী, ঠিক আছে। আর প্রাইভেট মেম্বার বিল মানে এটা ভেবো না যে অনিল আম্বানি মুকেশ আম্বানি গিয়ে বিল ইন্ট্রোডিউস করছে, না। প্রাইভেট মেম্বার বিল মানে হচ্ছে যে বিলটা ইন্ট্রোডিউসড করছে একজন সাধারণ সাংসদ, অর্ডিনারি এমপি, মানে মিনিস্টার নয়। তাহলে মিনিস্টার নয় একজন সাংসদ যদি কোনো বিল ইন্ট্রোডিউসড করে তাহলে সেটাকে আমরা বলবো প্রাইভেট মেম্বার বিল। কিন্তু মিনিস্টার যদি কোনো বিল ইন্ট্রোডিউসড করে তাহলে সেটাকে আমরা বলবো গভর্নমেন্ট বিল বা পাবলিক বিল, ঠিক আছে। তাহলে প্রাইভেট মেম্বার বিল মানে কি, যে বিলটা ইন্ট্রোডিউসড করছে একজন সাধারণ সাংসদ যিনি মিনিস্টার নন। আর মিনিস্টার যদি কোনো বিল ইন্ট্রোডিউস করে তাহলে সেটাকে আমরা কি বলবো, গভর্নমেন্ট বিল বা পাবলিক বিল, ঠিক আছে। এছাড়াও যদি আমরা বলি বিলকে আরো কয়েকটা ভাগে আমরা ভাগ করছি, অর্ডিনারি বিল, মানি বিল এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল মানে হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত বিল। অর্ডিনারি বিল মানে হচ্ছে সাধারণ আইন সংক্রান্ত বিল, মানে ধরো ইউনিয়ন লিস্টে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের উপর কোনো বিল, বা কনকারেন্ট লিস্টে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের উপর কোনো বিল। যেরকম ধরো এই যে বিলটা নিয়ে বা যে আইনটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এটা হচ্ছে কি একটা অর্ডিনারি বিল, ঠিক আছে। আর মানি বিল যার ডেফিনেশন তো আর্টিকেল 110 এ দেওয়া আছে, ওকে। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পার্লামেন্টে একটা বিল কিভাবে পাস হচ্ছে, পার্লামেন্টে কিভাবে একটা আইন পাস হচ্ছে। তো এখানে একটা সুন্দর ছক তোমাদেরকে করে দেওয়া হয়েছে, এটাকে হচ্ছে তোমাদেরকে সুন্দর যে মাথা রয়েছে, ভগবান যে মাথাটা তোমাদেরকে দিয়েছে সেখানে এই ছকটাকে হচ্ছে একদম সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো অর্ডিনারি বিল, দেখো অর্ডিনারি বিল আমরা পার্লামেন্টের যে কোনো হাউসে কি করতে পারি, ইন্ট্রোডিউস করতে পারি, লোকসভা অথবা রাজ্যসভা। এবং অর্ডিনারি বিল পাবলিক বিলও হতে পারে আবার প্রাইভেট বিলও হতে পারে। তার মানে কি, অর্ডিনারি বিল একজন মিনিস্টারও ইন্ট্রোডিউস করতে পারে আবার একজন সাধারণ সাংসদও ইন্ট্রোডিউস করতে পারে। আচ্ছা, রাজ্যসভা, রাজ্যসভা ঠিক আছে একটা অর্ডিনারি বিল অ্যামেন্ড করতে পারে আবার রিজেক্টও করতে পারে, ওকে। জয়েন্ট সিটিং হবে, জয়েন্ট সিটিং কি সবই বুঝিয়ে দেব, ঠিক আছে। এই ছকটা আরো ভালোভাবে যাতে তোমাদের সুন্দর মাথায় থাকে সেই ব্যবস্থাও আমি করে দেব, ঠিক আছে। আচ্ছা, অর্ডিনারি বিল যখন পার্লামেন্টে পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে, রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি দিতে পারে, সম্মতি নাও দিতে পারে, আবার প্রয়োজনে পার্লামেন্টের কাছে রিটার্ন করতে পারে যে পার্লামেন্ট তুমি আর একবার দেখো বিলটা, মানে পুনর্বিবেচনা করো, ঠিক আছে। আচ্ছা, মানি বিল, মানি বিলের ক্ষেত্রে আসি। মানি বিল ইন্ট্রোডিউসড হবে হচ্ছে লোকসভাতে। ওই যে আমি বলেছিলাম যে কিছু এরকম বিল আছে যে বিল শুধুমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউসড হচ্ছে বা শুধুমাত্র রাজ্যসভাতে। তো মানি বিল দেখো শুধুমাত্র ইন্ট্রোডিউসড হবে কোথায়, লোকসভাতে, মানে মানি বিল আমরা রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করতে পারবো না। আচ্ছা, মানি বিল কি হবে, পাবলিক বিল, মানে মানি বিল কোন সাধারণ সাংসদ কি করতে পারে না, ইন্ট্রোডিউস করতে পারে না, একজন মিনিস্টার কি করবে, ইন্ট্রোডিউস করবে। আচ্ছা, রাজ্যসভার যদি বলো মানি বিলের ওপর সেইভাবে ক্ষমতা নেই। লোকসভাতে মানি বিল পাস হওয়ার পর যখন রাজ্যসভার কাছে পাঠানো হয়, রাজ্যসভা মানি বিলের ক্ষেত্রে কি করতে পারে, কিছু প্রয়োজনীয় রেকমেন্ডেশন করতে পারে, যে রেকমেন্ডেশন আবার রাজ্যসভাকে করতে হবে 14 দিনের মধ্যে, ঠিক আছে। এবার 14 দিনের মধ্যে যদি রাজ্যসভা রেকমেন্ডেশন না করে তাহলে কি হবে, আর রেকমেন্ডেশন যদি করে তাহলেও বা কি হবে, এই সবকিছু পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে, ঠিক আছে। আচ্ছা, জয়েন্ট সিটিং মানি বিলের ক্ষেত্রে হবে না। আর মানি বিল যখন প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে, প্রেসিডেন্ট মানি বিল পার্লামেন্টে রিটার্ন করতে পারবে না, পার্লামেন্টে রিটার্ন করতে পারবে না। আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে যদি বলি, এটাও আমরা লোকসভা রাজ্যসভা যে কোনো হাউসে ইন্ট্রোডিউস করতে পারি, ঠিক আছে। এটাও পাবলিক বিল এবং প্রাইভেট মেম্বার বিল হতে পারে। আচ্ছা, রাজ্যসভা অ্যামেন্ড করতে পারবে, রিজেক্ট করতে পারবে, জয়েন্ট সিটিং হবে না। আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, রাষ্ট্রপতি কিছু বলতে পারবেন না, সেই বিলে রাষ্ট্রপতিকে সম্মতি দিতেই হবে, ঠিক আছে, ক্লিয়ার। তো আজকে আমি তোমাদের সাথে যে দুটো বিল ডিটেলসে আলোচনা করব সেটা হচ্ছে অর্ডিনারি বিল এবং হচ্ছে মানি বিল। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলটা আমি তুলে রাখলাম কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ক্লাস যেদিনকে আমি তোমাদেরকে নেব সেই দিনকে এই ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব, ঠিক আছে। তাহলে এই যে ছক, এই ছকের এই দুটো জায়গা আজকে তোমাদের ক্লিয়ার করে দেবো।
এটার জন্য একটুখানি তোমাদেরকে সময় দিতে হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্লাস যেদিনকে হবে সেই দিনকে এই বিষয়টা ক্লিয়ার করে দেব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে যে একটা বিল নিয়ে যদি দুটো হাউসের মধ্যে কোনো মতানৈক্য হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, জয়েন্ট সিটিং হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো এবার আমি আমার স্টাইলে হচ্ছে বোঝাই, যে স্টাইলটা তোমাদের কাছে জনপ্রিয়। তো সেই স্টাইলটা কি, একটা অর্ডিনারি বিল কিভাবে পার্লামেন্টে পাস হচ্ছে। ঠিক আছে, একটা অর্ডিনারি বিল কিভাবে পার্লামেন্টে পাস হচ্ছে। তো লোকসভা আর এটা হচ্ছে রাজ্যসভা। তো একটা অর্ডিনারি বিল আমরা লোকসভাতে কি করলাম, ইন্ট্রোডিউস করলাম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে লোকসভাতে ইন্ট্রোডিউস করলাম, তার মানে লোকসভাতে বিলটা কি হলো, পাসড হলো। পাসড হয়ে এবার গেল কোথায়, রাজ্যসভাতে। রাজ্যসভাতেও তো পাস হতে হবে, তাই না? আচ্ছা, রাজ্যসভা বিলটা পাওয়ার পর রাজ্যসভা কি করতে পারে, বিলটাকে পাস করাতে পারে। রাজ্যসভা যদি বিলটাকে পাস করে যায় কোথায় চলে যাবে, রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যদি সম্মতি দেয় বিল আইনে পরিণত হয়ে গেল। আচ্ছা, রাজ্যসভা কি করতে পারে, অ্যামেন্ড করে কি করতে পারে, পাস করাতে পারে। মানে কি, কিছু পরিবর্তন করে। অ্যামেন্ড মানে কি, কিছু চেঞ্জেস, কিছু পরিবর্তন করে পাস করালো। ঠিক আছে। আচ্ছা, রাজ্যসভা কি করতে পারে, বিলটাকে রিজেক্ট করে দিতে পারে। ওরে বাপ, রিজেক্ট করে দিতে পারে। ঠিক আছে, তাহলে রাজ্যসভা যদি বিলটাকে পাস করিয়ে দেয়, কোথাও তো কোনো অশান্তি বা কোথাও তো কোনো সমস্যা নেই। কিন্তু রাজ্যসভা কি করেছে, বিলটাকে অ্যামেন্ড করেছে, অ্যামেন্ড করে পাস করিয়েছে। মানে কি, কিছু পরিবর্তন করেছে। লোকসভার বিলের ওপর রাজ্যসভা কি করেছে, কিছু পরিবর্তন এনেছে, পরিবর্তন এনে পাস করিয়েছে। তো এই পরিবর্তনগুলো লোকসভাতে কি হতে হবে, অ্যাকসেপ্টেড হতে হবে। ঠিক আছে, লোকসভাতে কি হতে হবে, অ্যাকসেপ্ট হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, লোকসভা অ্যাকসেপ্ট করতে পারে, আবার অ্যাকসেপ্ট নাও করতে পারে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা কি বলবো, বিল পাসড। আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আমরা কি বলবো, ডিসএগ্রিমেন্ট। ক্লিয়ার? ডিসএগ্রিমেন্ট তার মানে কি, বিলটা নিয়ে লোকসভা রাজ্যসভার মধ্যে শুরু হয়ে গেল সমস্যা। রিজেক্ট, এটাও তো সমস্যা। রাজ্যসভা লোকসভার বিল কি করেছে, বাতিল করে দিয়েছে, তাহলে এটাও তো সমস্যা। আর একটাও সমস্যা আছে, সেই সমস্যাটা কি, রাজ্যসভা বিলটা যেদিনকে রিসিভ করেছে সেই দিন থেকে কি হয়ে গেছে, 6 মান্থ ইল্যাপসড মানে কি, পেরিয়ে গেছে, 6 মাস পেরিয়ে গেছে, রাজ্যসভা বিলটাকে পাস করায়নি, ডিড নট পাসড। বুঝতে পারলে কি বললাম, 6 মান্থ ইল্যাপসড মানে কি, পেরিয়ে গেছে। রাজ্যসভা বিলটা যেদিনকে রিসিভ করেছে সেই দিন থেকে কি হয়েছে, 6 মাস পেরিয়ে গিয়েছে, রাজ্যসভা বিলটাকে পাস করায়নি। তাহলে এটাও তো একটা সমস্যা। তাহলে এখানে আমরা তিনটে সমস্যা আমরা পেলাম। সেই তিনটে সমস্যার মধ্যে প্রথমটা কি, রাজ্যসভার অ্যামেন্ডমেন্ট লোকসভা মানছে না, রাজ্যসভা লোকসভার বিল রিজেক্ট করে দিয়েছে। 6 মাস অতিক্রান্ত, রাজ্যসভা বিলটার ক্ষেত্রে কোনো স্টেপ নেয়নি, বিলটাকে পাস করায়নি। তাহলে এই তিনটে সমস্যার মধ্যে যদি এই বিলটা পড়ে যায়, তাহলে এই বিলটাকে পাস করানোর কোনো উপায় কি আছে? আমাদের সংবিধান বলছে হ্যাঁ উপায় আছে। ছোটবেলায় আমরা যে উপায় অবলম্বন করতাম, দুই বন্ধুর মধ্যে অশান্তি হলে কি করতাম, দুই বন্ধুকে সামনাসামনি বসাতাম, দিয়ে তাদের সমস্যাটাকে মিটিয়ে দিতাম। মানে কি, জয়েন্ট সিটিং, লোকসভা এবং রাজ্যসভা। তাহলে জয়েন্ট সিটিং এ আমরা কি করব, ওই বিলটাকে রেফার করব। লোকসভা রাজ্যসভার কি হবে, জয়েন্ট সিটিং। ওই জয়েন্ট সিটিং এ যদি বিলটা পাসড হয়ে যায় তো ভালো, আর যদি পাসড না হয় তাহলে ওইখানেই হরিবল, আর কিছু করার নেই। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল জয়েন্ট সিটিং? এর থেকে আর সহজে জয়েন্ট সিটিং বোঝানোর আর কোনো রাস্তা নেই। দেখে নাও, যা আমি বললাম তাই হচ্ছে সংবিধানে বলা আছে, মানে সংবিধানে যেটা বলা আছে সেটাই আমি তোমাদেরকে সহজে বললাম। দেখো কি বলছে, বিল ইজ রিজেক্ট বাই আদার হাউস। এই আদার হাউস লোকসভাও হতে পারে, রাজ্যসভাও হতে পারে। হাউস হ্যাভ ফাইনালি disagreed as to the amendment to be made in the bill. ঠিক আছে, more than 6 months elapsed, 6 months পেরিয়ে গেছে from the date of the reception of the bill by the other house without the bill being passed by it. তাহলে যা যা কারণ বললাম
একদম মিলিয়ে নাও, যা আছে সংবিধানে বলা তাই রয়েছে এই ছবিতে আঁকা। ঠিক আছে, এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে, স্যার এটা তো আপনি লোকসভা থেকে রাজ্যসভা বোঝালেন, কিন্তু আমাদের এই ছোট্ট মনে, ঠিক আছে, আমাদের একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নটা হচ্ছে যদি এটা রাজ্যসভা হয় আর এটা যদি লোকসভা হয় তাহলে কি হবে? কিছুই হবে না, যা আছে তাই থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? যা আছে তাই থাকবে। জয়েন্ট সিটিং, জয়েন্ট সিটিং যে কোনো সময় হতে পারে অদিতি, যে কোনো সময় হতে পারে জয়েন্ট সিটিং, নির্দিষ্ট ভাবে কোনো টাইম নেই জয়েন্ট সিটিং এর। ঠিক আছে, যে কোনো সময় হতে পারে। ঠিক আছে অদিতি, জয়েন্ট সিটিং এর নির্দিষ্ট কোনো টাইম নেই, যে কোনো সময় জয়েন্ট সিটিং হতে পারে প্রেসিডেন্ট। আচ্ছা, এবার এই জয়েন্ট সিটিং, ঠিক আছে, এই জয়েন্ট সিটিং কে কল করবে? দেখো বলছে জয়েন্ট সিটিং কল করবে প্রেসিডেন্ট। দুই বন্ধুর মধ্যে কি হয়েছে? সমস্যা হয়েছে। এবার দুই বন্ধুকে তো বসাতে হবে এক জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে সেখানে উদ্যোগী নেয় কে? সি নেয়, তাই না? ওই দুই বন্ধুর যে কমন। তো প্রেসিডেন্ট কি করছে? লোকসভা রাজ্যসভার জয়েন্ট সিটিং কল করছে। আচ্ছা, সভাপতিত্ব কে করবে? স্পিকার। জয়েন্ট সিটিং পরিচালনা কে করবে? স্পিকার। আচ্ছা, জয়েন্ট সিটিং এ কতজন মেম্বারকে প্রেজেন্ট থাকতে হবে? বলছে 110। তাহলে এই 110টা কত? মানে 543 এবং হচ্ছে কত 245, মানে 788 এর 110, মানে 79 মেম্বারকে প্রেজেন্ট থাকতে হবে জয়েন্ট সিটিং এ। এবং জয়েন্ট সিটিং এর যে বিলটাকে রেফার করা হবে সেই বিলটা হচ্ছে সিম্পল মেজরিটিতে হচ্ছে পাসড হতে হবে। ঠিক আছে, এখনো পর্যন্ত এই তিনটে বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং হয়েছে, মানে তিনবার এখনো পর্যন্ত আমাদের জয়েন্ট সিটিং হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? তাহলে এবার ভাবো, এই যে এত কিছু তোমাদেরকে পড়ালাম, বোঝালাম, ঠিক আছে, এবার দেখো অর্ডিনারি বিল কোথায় ইন্ট্রোডিউসড হচ্ছে? লোকসভা রাজ্যসভা। পাবলিক বিল হতে পারে, প্রাইভেট মেম্বার বিল হতে পারে। রাজ্যসভা কি করছে? অ্যামেন্ড করছে, রিজেক্ট করছে, জয়েন্ট সিটিং হচ্ছে। আর এই প্রেসিডেন্টের ব্যাপার এসব প্রেসিডেন্টের ক্লাসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এই ছকটা হচ্ছে জেনে রাখো, তোমাদের হচ্ছে ওই হয় না যে কুণ্ডলি মুন্ডলি টাইপের, ঠিক আছে, ওই একদম হচ্ছে এই ছক। ঠিক আছে, পরবর্তীতে যা যা পড়বে দেখবে সব এই ছক থেকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? হয়ে গেল তাহলে অর্ডিনারি বিল। আর কিছু জানার আছে? দেখো, ফাইন্যান্স বিল এবং মানি বিলের মধ্যে ডিফারেন্স। all finance bill are not money bill, but all money bill are finance bill. That is the difference. ফিনান্স বিল এবং মানি বিলের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে টেকনিক্যাল। যদি তোমাকে ফিনান্স বিল মানি বিল যদি ফেলে দেওয়া হয়, তুমি বুঝতে পারবে না কোনটা ফিনান্স বিল কোনটা মানি বিল। টেকনিক্যাল ডিফারেন্স। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয় যে অল ফিনান্স বিল আর নট মানি বিল, বাট অল মানি বিল আর ফিনান্স বিল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা চলো, আচ্ছা অর্ডিনারি বিল থেকে কাউরির কোথাও কোনো প্রশ্ন আছে? দেখে নাও, তারপর আমি মানি বিলে আসছি। মানি বিলে আসছি, সেখানে আমি ফিনান্স বিল একটুখানি বলে দেবো। আর ফিনান্স বিল বা এইগুলো আমরা মেন্স অ্যাডভান্স লেভেলে আমরা একটু গিয়ে জানবো। আপাতত আমরা যেহেতু প্রিলিমিনারি লেভেলে ক্লাস করছি, তো সেই ক্ষেত্রে মানি বিল বা এই জায়গাগুলোকে আমরা একটুখানি ভালো করে বুঝবো, কারণ ফিনান্স বিল অনেক বেশি টেকনিক্যাল। ঠিক আছে, সেই টেকনিক্যাল আমরা এখন নিতে পারবো না, এখন আমরা মানি বিলটাকে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এবার মানি বিল নিয়ে চলে আসি। তো মানি বিল না, আমি প্রথমেই হচ্ছে আমার যে স্টাইল, সেই স্টাইলটাকে আমি প্রথমে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি মানি বিল। তো মানি বিল লোকসভাতে ইন্ট্রোডিউসড হচ্ছে, রাজ্যসভাতে তো ইন্ট্রোডিউসড হওয়ার কোনো জায়গা নেই। ইন্ট্রোডিউসড হলো, ইন্ট্রোডিউসড হয়ে লোকসভাতে পাসড হলো, পাসড হয়ে রাজ্যসভাতে গেল। আমরা অনেকে বলি যে মানি বিলের ওপর রাজ্যসভার কোনো ক্ষমতা নেই। এটা ভুল, এটা ভুল। রাজ্যসভার ক্ষমতা লোকসভার থেকে কম, কিন্তু এটা নয় যে রাজ্যসভার ক্ষমতা নেই। এটা নয় যে মানি বিল লোকসভাতে পাস হওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে চলে যায় ডিরেক্টলি। লোকসভাতে মানি বিল পাস হওয়ার পর
রাজ্যসভাতে সেটা পাঠানো হয়। ঠিক আছে, হ্যাঁ, রাজ্যসভা কি করতে পারছে না, অ্যামেন্ড করতে পারছে না, যেটা অর্ডিনারি বিলের ক্ষেত্রে করতে পারছিল। রাজ্যসভা রিজেক্ট করতে পারছে না, বাতিল করতে পারছে না, কিন্তু রাজ্যসভা যেটা করতে পারছে সেটা হচ্ছে কি, রেকমেন্ডেশনস, প্রস্তাব, সুপারিশ। কাকে করছে? লোকসভাকে। যে সুপারিশ রাজ্যসভাকে করতে হবে উইদিন 14 days, not more than 14 days, within 14 days। হ্যাঁ, এবার এই যে রেকমেন্ডেশন যেগুলো রাজ্যসভা করলো সেগুলো লোকসভাতে কি হতে হবে, অ্যাকসেপ্ট হতে হবে। এবার এখানেও সেই একই ব্যাপার চলে আসছে যে লোকসভা অ্যাকসেপ্ট করতে পারে, আবার অ্যাকসেপ্ট নাও করতে পারে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা বলবো বিল পাসড, যদি অ্যাকসেপ্ট না করে তাও আমরা বলবো বিল পাসড। অর্ডিনারি বিলের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে লোকসভা যদি রাজ্যসভার অ্যামেন্ডমেন্ট অ্যাকসেপ্ট না করে তাহলে আমরা কি বলছি, ডিসএগ্রিমেন্ট। বাট এখানে আমরা কি বলছি, পাসড। এমনকি 14 দিনের মধ্যে যদি রাজ্যসভা মানি বিল লোকসভার কাছে রিটার্ন না করে তাহলে আফটার 14 ডেজ আমরা কি বলবো, বিল পাসড, বিল পাসড। তাহলে দেখো এখানে জয়েন্ট সিটিং এর কোনো স্কোপই নেই। আজকে রাজ্যসভা রেকমেন্ডেশন যদি লোকসভা নাও মানে আমরা বলছি বিল পাসড, রিজেক্টের কোনো জায়গা নেই। আফটার 14 ডেজ বিল আমরা কি বলছি, পাসড। তার জন্যই আমরা কি বলি যে মানি বিলের ক্ষেত্রে লোকসভার ক্ষমতা রাজ্যসভার থেকে অনেক বেশি, লোকসভার প্রাধান্য। কিন্তু রাজ্যসভার যে ক্ষমতা নেই এটা ভুল, রাজ্যসভার ক্ষমতা আছে। সেই ক্ষমতা কি, রাজ্যসভা রেকমেন্ডেশন করছে। রাজ্যসভার যদি কোনো ক্ষমতা না থাকতো তাহলে রেকমেন্ডেশনের জায়গাটাও থাকতো না। রাজ্যসভার যদি ক্ষমতা না থাকতো তাহলে বিল লোকসভা থেকে পাস হয়ে রাজ্যসভাতে আসতো না। বাইক্যামারাল লেজিসলেচারের এটাই হচ্ছে প্রধান শর্ত, যে বিল দুটো হাউসে যেতে হবে, দুটো হাউসে পাস হতে হবে। সেখানে একটা হাউসের ক্ষমতা কম থাকুক বা বেশি থাকুক, যেতেই হবে। সেই হাউসের মতামত সেই বিলের ওপর হতেই হবে, থাকতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড, বোঝা গেল? এই হচ্ছে মানি বিল। আর মানি বিল যখন লোকসভাতে ইন্ট্রোডিউসড হচ্ছে সেটা প্রেসিডেন্টের অনুমোদন নিয়ে হচ্ছে ইন্ট্রোডিউসড হচ্ছে। তো মানি বিল কিভাবে পার্লামেন্টে পাস হবে সেই প্রসিডিওর আর্টিকেল 109 এ বলে দেওয়া রয়েছে, প্রসিডিওর। তো কি বলছে দেখো, আ মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন দ্য লোকসভা উইথ প্রায়র রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট। ওয়ান্স passed there it sent to the রাজ্যসভা, রাজ্যসভাতে পাঠানো হচ্ছে। রাজ্যসভা ক্যান ইদার অ্যাপ্রুভ দ্য বিল অর সাজেস্ট চেঞ্জেস, সাজেস্ট চেঞ্জেস মানে রেকমেন্ডেশনস করছে, but cannot reject the money bill. Okay, if it takes no action within 14 days the bill is deemed to have been passed। 14 দিনের মধ্যে যদি রাজ্যসভা কোনো রেকমেন্ডেশনস না করে তো আফটার 14 ডেজ আমরা কি বলবো, বিল পাসড। অ্যামেন্ডমেন্ট টু দ্য বিল, রাজ্যসভা যে অ্যামেন্ডমেন্ট মানে অ্যামেন্ডমেন্ট গুলো করলো বলবো না, যে অ্যামেন্ডমেন্ট গুলো রেকমেন্ড করলো লোকসভাকে, সাজেস্টেড বাই রাজ্যসভা, মে অর মে নট বি অ্যাকসেপ্টেড বাই লোকসভা। এবং যদি অ্যাকসেপ্ট নাও করে তাও আমরা কি বলবো, বিল পাসড, বিল পাসড। ঠিক আছে, মানি বিল কি, এর ডেফিনেশনস আমাদের দেওয়া রয়েছে আর্টিকেল 110 এ। মানি বিলের ডেফিনেশনস দেওয়া আছে। মানি বিলের ডেফিনেশন আর্টিকেল 110 এ যেটা দেওয়া রয়েছে সেটাকে সংক্ষেপে যদি আমি তোমাদের কাছে উপস্থাপন করি, এই তিনটে বিষয়কে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি, ট্যাক্সেশন, সেকেন্ড হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার, এন্ড তৃতীয়টা হচ্ছে বড় মানে ধার করা। তাহলে এই ফিচার্স যদি কোনো বিলে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মানি বিল। মানে ধরো একটা ফিনান্সিয়াল বিল, ঠিক আছে, একটা ফিনান্স বিল, এই ফিনান্স বিলের মধ্যে আর্টিকেল 110 এর যে কন্ডিশনস বলা আছে সেই কন্ডিশনস যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মানি বিল। কি কন্ডিশন? ট্যাক্সেশন, পাবলিক এক্সপেন্ডিচার আর হচ্ছে কি, বরোইং। এইরকম ফিচার্স যদি কোনো বিলে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মানি বিল। আর একটা বিল মানি বিল কি মানি বিল নয়
এটা নিয়ে যদি কোনো ডাউট হয়, যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা সিদ্ধান্ত নিবে হচ্ছে স্পিকার। স্পিকার ডিসাইড করবে যে সেটা মানি বিল কি মানি বিল নয়, এবং স্পিকারের ডিসিশন সেই ক্ষেত্রে ফাইনাল। ঠিক আছে, তাহলে আর্টিকেল 110 যেখানে ডেফিনেশন দেওয়া রয়েছে মানি বিল, আর খুব সংক্ষেপে যদি বলি মানি বিলের কন্ডিশন বা ডেফিনেশন, সেটা হচ্ছে ট্যাক্সেশন, পাবলিক এক্সপেন্ডিচার এবং হচ্ছে বরোইং। এরকম ফিচার যদি কোনো বিলে থাকে তাহলে সেটাকে আমরা বলবো মানি বিল। তো ফিনান্স বিল, মানি বিল, ডিফারেন্সটা হচ্ছে টেকনিক্যাল। অল ফিনান্স বিল আর নট মানি বিল, বাট অল মানি বিল আর ফিনান্স বিল। আমরা সেই ফিনান্স বিল গুলোকেই মানি বিল বলবো, যেগুলো আর্টিকেল 110 এর যে কন্ডিশন, সেই কন্ডিশনস কি করছে, ফুলফিল করছে। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবং মানি বিল যখন লোকসভা থেকে রাজ্যসভাতে যখন পাঠানো হচ্ছে, সেই ক্ষেত্রে স্পিকার সার্টিফাই করে যেটা মানি বিল, এবং পার্লামেন্টে মানি বিল পাস হওয়ার পর যখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে, সেই ক্ষেত্রেও স্পিকার সার্টিফাই করে যে হ্যাঁ এটা মানি বিল। কারণ ওই যে আমরা বললাম ওইখানে যে প্রেসিডেন্ট কি করতে পারবে না, মানি বিল রিটার্ন করতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মানি বিল কি হচ্ছে আমাদের পার্লামেন্টে হচ্ছে তোমার পাসড হচ্ছে। ঠিক আছে, অল অর এনি, অল অর এনি, ঠিক আছে রিমা, অল অর এনি। ঠিক আছে, ট্যাক্সেশন থাকলো, পাবলিক এক্সপেন্ডিচার অথবা বরোইং, অল অর এনি। ওকে, আচ্ছা এবার চলে আসি পার্লামেন্টের আদার ফাংশনের মধ্যে। তো পার্লামেন্টের ওই যে আমি বলছিলাম যে পার্লামেন্টের যে কাজ শুধুমাত্র আইন তৈরি করা তা নয়, আইন তৈরির পাশাপাশি পার্লামেন্ট আরো অন্যান্য কাজও কিন্তু করে থাকে। ঠিক আছে, তো আরো অন্যান্য কাজের মধ্যে প্রথমটাই চলে আসি, ফাইন্যান্সিয়াল ফাংশন। এটা তো আর কি বলবো বলো, গভর্নমেন্ট, সরকার বাজেট কি করে, পেশ করে কোথায়, পার্লামেন্টে, তাই না? বাজেট সেখানে কি থাকে, বাজেট সেখানে থাকে হচ্ছে তোমার রিসিপ্ট আর হচ্ছে এক্সপেন্ডিচার একটা ফিনান্সিয়াল ইয়ারে, যেটা পার্লামেন্ট কি করে, অ্যাপ্রুভ করে। পার্লামেন্ট যদি সরকারের এক্সপেন্ডিচার অ্যাপ্রুভ না করে, তাহলে সরকার কিন্তু সেই খরচটা করতে পারে না। যে মূল তহবিল, যেটাকে আমরা বলে থাকি কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অনেকেই হয়তো শুনেছো, এই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে সরকার তখনই কি করতে পারে, কোনো খরচ করতে পারে, যখন পার্লামেন্ট কি করে, সেই অ্যাপ্রুভালটা দেয়। দেখো বলছে নো মানি ক্যান বি স্পেন্ট উইথাউট দ্য অথরিটি অফ পার্লামেন্ট। পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ করে, তাহলে গিয়ে সরকার কনসোলিডেটেড ফান্ড থেকে কি করতে পারে, সেই খরচটা করতে পারে। তো এই যে বাজেট অ্যাপ্রুভাল, যেটা বলতে পারো পার্লামেন্টের হচ্ছে মূল বলতে পারো কাজ বা মূল একটা ক্ষমতা, সরকারের বাজেট কি করা, অ্যাপ্রুভ করা। তাহলে সরকার কি করছে, পার্লামেন্টে বাজেট পেশ করছে, পার্লামেন্ট সরকারের সেই বাজেট অ্যাপ্রুভ করছে, এবং পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ করে, তাহলে গিয়ে সরকার কি করতে পারে, কনসোলিডেটেড ফান্ড থেকে সেই টাকা হচ্ছে খরচ করতে পারে। ওকে, এরপরে চলে আসি পরবর্তী, যেটা হচ্ছে কন্ট্রোল অফ এক্সিকিউটিভ, মানে গভর্নমেন্টকে কন্ট্রোল করা। এই যে দেখো 2024 সালে আমাদের কি হচ্ছে, লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেই দল কি করবে, সরকার হচ্ছে গঠন করবে। এবং সরকার বা যেটাকে আমরা বলে থাকি মন্ত্রিসভা, মন্ত্রিসভা কি থাকে, লোকসভার কাছে হচ্ছে যৌথভাবে দায়িত্বশীল থাকে। আমাদের সংবিধানে বলে দেওয়া রয়েছে যে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। তো পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা বিভিন্ন ভাবে মন্ত্রিসভাকে কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। যেরকম কোশ্চেন আওয়ার, কোশ্চেন আওয়ারে কি করা হয়, মন্ত্রীদেরকে প্রশ্ন করা হয় বিভিন্ন ইস্যুর ওপর, এবং মন্ত্রীরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকে। কলিং অ্যাটেনশন নোটিস, যেখানে স্পেসিফিক্যালি পার্টিকুলারলি একটা ইস্যুর ওপর একজন মন্ত্রীকে প্রশ্ন করা হয়ে থাকে, এবং সেই মন্ত্রীকে কি করতে হয়, সেই প্রশ্নের উত্তর দিতে হয়। অ্যাডজর্নমেন্ট মোশন রয়েছে, অনাস্থা প্রস্তাব রয়েছে, নিন্দা প্রস্তাব রয়েছে, এরকম একাধিক ইনস্ট্রুমেন্ট রয়েছে, যার মাধ্যমে লোকসভা, রাজ্যসভা কি করে থাকে, মন্ত্রিসভাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। কারণ মন্ত্রিসভার যে স্থায়িত্ব বা কার্যকাল, সেটা লোকসভার কি সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভরশীল। তাই লোকসভা এফেক্টিভলি কি করে থাকে, মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, কন্ট্রোল অফ এক্সিকিউটিভ।
তারপরে চলে আসি কনস্টিটিউয়েন্ট ফাংশন। কনস্টিটিউয়েন্ট ফাংশন মানে হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষমতা। ঠিক আছে, সংবিধান সংশোধনের যে ক্ষমতা, সেই ক্ষমতা আমাদের সংবিধান আর্টিকেল 368 থেকে পার্লামেন্টকে দেওয়া হচ্ছে। তাহলে পার্লামেন্ট যেরকম দেশের জন্য আইন কানুন করছে, পাশাপাশি পার্লামেন্ট আমাদের দেশের যে সংবিধান, ভারতের যে সংবিধান, সেই সংবিধান কি করছে, সংশোধন করছে, যেটাকে আমরা কি বলছি, কনস্টিটিউয়েন্ট ফাংশন। তাহলে কনস্টিটিউয়েন্ট ফাংশন মানে কি, সংবিধান সংশোধনের ক্ষমতা, যেটা সংবিধান থেকে আর্টিকেল 368 থেকে ভারতের পার্লামেন্টকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী যে ফাংশন, সেটা হচ্ছে ইলেকটোরাল ফাংশন। আজকে পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচনে পার্টিসিপেট করছে, আজকে পার্লামেন্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে কি করছে, পার্টিসিপেট করছে। কারণ পার্লামেন্টের যারা মেম্বার তারা হচ্ছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের হচ্ছে ভোটার। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ডিরেক্টলি ইলেক্টেড হয় না বাই দ্য পিপল, কিন্তু রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে, যে ইলেকটোরাল কলেজের মেম্বার হয়ে থাকে পার্লামেন্টের যারা মেম্বার। তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্ট কি করছে, পার্টিসিপেট করছে। হাই অফিসিয়ালসদের রিমুভাল রেজলিউশন, হাই অফিসিয়ালদের রিমুভাল রেজলিউশন, যেরকম রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, চিফ ইলেকশনস কমিশনার, সিএজি অফ ইন্ডিয়া, এই সমস্ত যে হাই অফিসিয়াল, তাদের রিমুভাল রেজলিউশন কি হয়ে থাকে, পার্লামেন্টে পাস্ট হয়ে থাকে। তাহলে আইন তৈরির পাশাপাশি এই যে বলতে পারো ভূমিকাগুলো, এই ভূমিকাগুলো পার্লামেন্ট হচ্ছে পালন করে থাকে। তাই আমাদের যে ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেম, এই ডেমোক্রেটিক সিস্টেমের বলতে পারো সেন্ট্রাল, বলতে পারো যে জায়গাটা, সেন্ট্রাল বলতে পারো যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে পার্লামেন্ট। আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেম, এই ডেমোক্রেটিক সিস্টেমের সেন্টার হচ্ছে পার্লামেন্ট। তাই পার্লামেন্ট যে শুধুমাত্র আইন তৈরি করছে বা আইন তৈরির মধ্যে পার্লামেন্টের ভূমিকা বা যে কাজ সীমাবদ্ধ তা কিন্তু নয়। পার্লামেন্টের কাজ হচ্ছে বহুমুখী কাজ। আমাদের ডেমোক্রেটিক সিস্টেমের একটা অন্যতম প্রতিষ্ঠান, একটা কেন্দ্র হচ্ছে এই পার্লামেন্ট। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তো এই ছিল তোমাদের সাথে আজকের আমার আলোচনা। তাহলে পার্লামেন্টের দেখো দুটো ক্লাস, এখনো আরেকটা ক্লাস বাকি আছে পার্লামেন্টের, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করব পার্লামেন্টের বিভিন্ন কমিটি গুলো নিয়ে। যে ক্লাসটা যতটা ইম্পর্টেন্ট, সেই ক্লাসের ক্ষেত্রে তত বেশি বলতে পারো ক্লাস দেওয়া আছে। ফান্ডামেন্টাল রাইট ইম্পর্টেন্ট ছিল দুটো ক্লাস, কোনো তাড়াহুড়ো নেই, আমরা ভালোভাবে শিখবো। আমাদের বেসিকটাকে হচ্ছে স্ট্রং করতে হবে, কারণ যে বললাম না, বেসিক যদি আমাদের স্ট্রং থাকে, এরপরে যখন আমরা অ্যাডভান্সের যখন আমরা ক্লাস করব, দেখবে সেই ক্লাস করতে বা বুঝতে তোমাদের বিন্দু মাত্র অসুবিধা হবে না। এই যে আজকে মানি বিল যে তোমরা বুঝলে, এই যে আজকে অর্ডিনারি বিল তোমরা বুঝলে, এর পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স ক্লাসে যখন এই জায়গাটাই আমরা আবার আলোচনা করব, যখন আমি সেখানে ফিনান্স বিল নিয়ে কিছুটা আলোচনা করব, দেখবে সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে, বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এই ক্লাসগুলো আমাদেরকে একদম মানে কি বলবো, যতটা বলতে পারো আমাদেরকে মানে মানে কি বলবো সময় দেওয়া উচিত, যতটা আমাদেরকে মনোযোগ দেওয়া উচিত, ততটা সময় মনোযোগ দিয়ে আমাদেরকে এই ক্লাসগুলো করতে হবে। পার্লামেন্টের ক্লাস চাইলে আমি একদিনে করে দিতে পারতাম, কিন্তু সেই তাড়াহুড়ো আমি করব না। আমি চাই যে বেসিকটা তোমাদের অন্তত পক্ষে ঠিক হোক, কারণ বেসিক যদি ঠিক থাকে, পরীক্ষা যাই হোক, প্রশ্ন যাই হোক, অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, কাউরির যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবার একটুখানি লাস্ট কয়েকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসার নিয়ে তো আগের দিনকে বলেছিলাম, বাট এখানে একটুখানি আমি বলে দিই। তো লোকসভার ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার আমরা প্রত্যেকেই জানি স্পিকার এবং ডেপুটি স্পিকার। তো লোকসভার সদস্যদের মধ্যে থেকেই, লোকসভার সদস্যদের মধ্যে থেকেই একজনকে আমরা স্পিকার এবং একজনকে আমরা ডেপুটি স্পিকার হিসেবে ইলেক্ট করছি। তাহলে স্পিকার, ডেপুটি স্পিকার লোকসভার বাইরের কেউ হয় না, লোকসভারই দুজন সদস্য। ঠিক আছে, আচ্ছা, স্পিকারকে আমরা রিমুভ করতে পারি, ডেপুটি স্পিকারকেও আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, লোকসভাতে আমাদেরকে একটা প্রস্তাব আনতে হবে স্পিকারকে রিমুভ করার জন্য, ডেপুটি স্পিকারকে রিমুভ করার জন্য, এবং সেই প্রস্তাব যদি লোকসভাতে পাসড হয়ে যায়, তাহলে স্পিকার, ডেপুটি স্পিকার রিমুভড হয়ে গেল। হ্যাঁ, এবার এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে এটাই
যে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে রিমুভ করার জন্য লোকসভাতে আমরা যে প্রস্তাব আনবো, আমরা প্রস্তাব যেদিনকে আনবো তার 14 দিন আগে স্পিকারকে ডেপুটি স্পিকারকে ইনফর্ম করতে হবে। মানে কি, আমি যদি আজকে ইনফর্ম করি তার মানে আজ থেকে আমি 14 দিন পর গিয়ে লোকসভাতে আনতে পারবো। ঠিক আছে, স্পিকার রিজাইন করতে পারে, স্পিকার রিজাইন করবে ডেপুটি স্পিকারকে, ডেপুটি স্পিকার করবে হচ্ছে স্পিকারকে। খুব সুন্দর ব্যবস্থা আছে। আচ্ছা, এবার দেখো বলছে যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অফিস যদি একই সাথে ভ্যাকেন্ট হয়, দেখা যাচ্ছে স্পিকার ডেপুটি স্পিকার একই সাথে রিজাইন করেছে, স্পিকার ডেপুটি স্পিকার একই সাথে রিমুভ হয়েছে, তাহলে কি হবে? তাহলে লোকসভা পরিচালনা কে করবে? তো সংবিধান কি বলছে? প্রেসিডেন্ট কি করবে? লোকসভার যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে লোকসভা পরিচালনার জন্য অ্যাপয়েন্ট করবে এবং যত দ্রুত সম্ভব আমাদেরকে পার্মানেন্ট স্পিকার ইলেক্ট করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকে ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে রাজ্যসভার হচ্ছে চেয়ারম্যান, আর ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার সদস্য নন। ঠিক আছে, কিন্তু ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান, তো রাজ্যসভার চেয়ারম্যানের অবর্তমানে রাজ্যসভা পরিচালনা করবে ডেপুটি চেয়ারম্যান, কিন্তু ডেপুটি চেয়ারম্যান কে হবে? বলছে রাজ্যসভার যারা সদস্য তারা নিজেদের মধ্যে থেকে একজনকে ডেপুটি চেয়ারম্যান হিসাবে ইলেক্ট করবে। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, আজকের গল্প। ঠিক আছে, ইন্টারিম বাজেট মানে ধরো ইলেকশন, তাই তো আমাদের 2024-এ ইলেকশন, তাহলে এই যে প্রেজেন্ট যে গভর্নমেন্টটা আছে, ঠিক আছে, এই গভর্নমেন্ট কি করছে না, ফুল বাজেট পেশ করছে না, একটা ইন্টারিম বাজেট পেশ করছে। ঠিক আছে, ইন্টারিম মানে অন্তর্বর্তী। কেন ফুল বাজেট পেশ করছে না? কারণ যেহেতু ইলেকশন আছে, ইলেকশন হয়ে কি আসবে, একটা নতুন গভর্নমেন্ট আসবে। এবার নতুন গভর্নমেন্ট যে আসবে সেই ক্ষেত্রে প্রেজেন্টে যে গভর্নমেন্ট আছে সেও আসতে পারে, আবার নাও আসতে পারে। ঠিক আছে, কারণ যেহেতু নির্বাচন আছে, তাহলে ফুল বাজেট যদি এখানে পেশ করা হয় তাহলে নতুন যে গভর্নমেন্টটা এলো সে এসে কি করবে, সেই বাজেটটাকে কি করতে পারে, বাতিল করে সে আবার নতুন করে বাজেট পেশ করতে পারে, তাই না? তো তার জন্যই প্রেজেন্ট যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট কি করে, একটা অন্তর্বর্তী বাজেট পেশ করে। মানে বলতে পারো নতুন কোনো প্ল্যান বা প্রপোজাল কিছু থাকে না, মানে যে প্ল্যান বা যে প্রপোজাল গুলো সেইগুলোকেই মূলত বলতে পারো কন্টিনিউ করা হয়। এবার নির্বাচন হয়ে যখন নতুন গভর্নমেন্ট এলো তখন নতুন গভর্নমেন্ট প্রয়োজনে কি করতে পারে, নতুন কোনো প্রপোজাল বা প্ল্যান ইন্ট্রোডিউস করতে পারে। তো তার জন্যই বলতে পারো ওই নির্বাচনের সময়ে, জেনারেল ইলেকশনের সময়ে গভর্নমেন্ট কি করে, ইন্টারিম বাজেট পেশ করে। ইন্টারিম বাজেটে দেখবে নতুন কোনো প্ল্যান বা প্রপোজাল থাকে না, কোনো চেঞ্জেস থাকে না, বলতে পারো যে বাজেটটা চলছে সেই বাজেটটাকেই হয়তো কন্টিনিউ করা হচ্ছে। তো নতুন গভর্নমেন্ট এসে কি করে, নতুন ভাবে বাজেট পেশ করে, সেখানে নিউ প্রপোজাল প্ল্যান থাকতে পারে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ইন্টারিম বাজেট এবং ফুল বাজেট। রিমুভাল প্রসেস গুলো ওইগুলো অদিতি আমরা যখন ধরো সুপ্রিম কোর্টের ক্লাস করব, আমরা যখন প্রেসিডেন্টের ক্লাস করব না, তখন ওইগুলো আমরা আলাদা করে পড়বো। ঠিক আছে, এখানে জাস্ট পার্লামেন্টের ফাংশনের জায়গায় আমরা আলোচনা করলাম যে হ্যাঁ, পার্লামেন্টে এই সমস্ত হাই অফিসিয়ালসদের রিমুভাল রেজলিউশন পাসড হচ্ছে। এবার প্রেসিডেন্টের রিমুভাল রেজলিউশন কিভাবে পাসড হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট কিভাবে হচ্ছে, সুপ্রিম কোর্টের জাজ কিভাবে হচ্ছে, এইগুলো তো আমরা যখন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের যখন ক্লাস করব সেখানে আমরা একদম ডিটেলসে পড়বো। ঠিক আছে, ওকে, তো এগুলো সব আমরা ডিটেলসে পড়বো, সব ডিটেলসে পড়বো। আর মেজরিটি, আর মেজরিটির যেগুলো, যে স্পেশাল মেজরিটি বা সিম্পল মেজরিটি, এইগুলো সব আমরা পড়বো সব। ওই যে আমি দেখলেন আজকে আমি কি বললাম, যে এই যে ছকটা দেখছো এই ছকের জাস্ট এই দুটো নিয়ে আমি আলোচনা করব, কারণ এই অ্যামেন্ডমেন্টের যে ব্যাপারটা এটা আমরা অ্যামেন্ডমেন্টের ক্লাসে আমরা আলোচনা করব। তো অ্যামেন্ডমেন্টের ক্লাস যখন থাকবে তখনই দেখবে সেখানে মেজরিটি গুলো তোমাদেরকে একদম ক্লিয়ারলি ডেসক্রাইব করে দেওয়া হবে। ঠিক আছে, তো সমস্ত সমস্ত যা যা রয়েছে, যা যা বলতে পারো জায়গা, সমস্ত ক্লিয়ার করে দেওয়া হবে। সমস্ত যে প্রেসিডেন্টের রিমুভাল, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের জাজ, সমস্ত, ঠিক আছে,
সেইগুলো আলোচনা হবে, সেইগুলো কোন মেজরিটিতে পাস হচ্ছে সেইগুলো আলোচনা হবে। ঠিক আছে, একদম কোনো চিন্তা নেই। অবশ্যই আমি জানি তোমরা চিন্তা করো না, কারণ এইটুকুনটা আমরা এতগুলো ক্লাস করেছি, সেখানে তোমরা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি মানে এটা হয়তো একটুখানি বেশি বলা হয়ে যাবে, যে মোটামুটি ঠিক জায়গাতে তোমরা চলে এসেছো, যেখানে তোমাদের পলিটি হয়ে যাবে। কিন্তু একটা জিনিসই ওই যে বললাম না, তোমাদেরকে কিন্তু মনোযোগী হতে হবে, তোমাদেরকে কিন্তু সিরিয়াস হতে হবে। আমি তো আমার 100% দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু এইটুকুনটা বুঝতে পারছো যে হ্যাঁ, যে অন্ততপক্ষে সিদ্ধান্ত ভুল নেওয়া হয়নি, পলিটি এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো ওই যে আমি বলেছিলাম যে এটা কোন বছরের কোর্স দেখে লাভ নেই, 2024 না 2025, এইখানে যেটা তোমরা পড়বে যা শিখবে না, এমসিকিউ হোক বা ডেসক্রিপটিভ লিখে আসতে পারবে। ঠিক আছে, এমসিকিউ হোক বা ডেসক্রিপটিভ লিখে আসতে পারবে। যদি তোমাদেরকে পরীক্ষায় এই প্রশ্ন দেয় যে মানি বিল পার্লামেন্টে কিভাবে পাস হয়, এটা লেখো, 10 নম্বরের প্রশ্ন, এই যে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, এইটাকেই যদি ঠিক মতো গুছিয়ে লিখে দিয়ে আসতে পারো, 10-এ 10। এটাকেই যদি তোমরা তোমাদের ভাষায়, আর এইটুকুনটা আমাদের ক্ষমতা নেই যে স্যার যেটুকুনটা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এটাকে আমরা ভাষায় লিখে দিয়ে আসতে পারবো না, এটা কখনো হতে পারে? তাই না? তো ওই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমাদেরকে আমি যেটা পড়াবো, এই পড়ানোটা কিন্তু ওই এমসিকিউ টার্গেট নয়, এই পড়ানোটা হবে হচ্ছে একদম সলিড পড়া, যাতে এমসিকিউ হোক বা ডেসক্রিপটিভ তোমরা যাতে জিতে আসতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? চলো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কবে? শুক্রবার 7টার সময়। না না, সেটা না। তো ওই যে বললাম যে তোমরা একটুখানি সিরিয়াস মনোযোগী হও, দেখবে সব বুঝতে পারবে। আর আমি তো তোমাদেরকে এই ফ্রিডম সব সময় দিয়ে রেখেছি। প্রশ্ন যাই হোক, বোকা ভুল প্রশ্ন কিছু হয় না, প্রশ্ন প্রশ্ন, প্রশ্নের একটাই ধর্ম, সেটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নের আলাদা কোনো ধর্ম হয় না। ঠিক আছে, আমরা ভাবি যে প্রশ্ন হয়তো ধর্ম থাকে, কি ধর্ম? ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, ভুল প্রশ্ন, না, প্রশ্নের একটাই ধর্ম, সেটা হচ্ছে প্রশ্ন। তাই প্রশ্ন করবে, ডাউট থাকলে সে ডাউটকে ক্লিয়ার করবে। প্রশ্নের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। ঠিক আছে, ক্লিয়ার? ভালো থাকো, সুস্থ থাকো।